2026 সালে এআই এবং অটোমেশনের যুগে এসেও আপনি কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন, ক্লায়েন্টের সঙ্গে ডিল করবেন এবং ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করবেন। সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্লাস সেই সঙ্গে কিছু সিক্রেট মেথড এবং টেকনিক শিখিয়ে দিব। এর ফলে আপনি 2026 সালেও আপনি যেকোনো মার্কেট প্লেস যেমন fiverr.com, freelancer.com এগুলো থেকেও আপনি ক্লায়েন্ট প্রজেক্ট পেতে পারেন। শুধু আমার পরামর্শগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তো সেই সমস্ত পরামর্শ এবং টিপস দেবার আগে আমি আমার একটি বর্তমান প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি পরামর্শ করতে চাই। অনেকেই এই মুহূর্তে হয়তো ক্লায়েন্ট পাচ্ছেন না, এটা সেটা বলতেছেন বা আমাকেও অনেক সময় বলেন যে ক্লায়েন্ট পান না জন্য হয়তোবা কোর্স করাচ্ছেন, মাইক্রো স্টক করতেছেন এটা সেটা, তাই না? তো যাই হোক, যারা জানে না আমার সম্পর্কে তারা এগুলো বলতেই পারে। আ আপনারাও জানবেন না স্বাভাবিক অর্থেই যারা নতুন রয়েছেন। কিন্তু একটু খোঁজখবর রাখলে অথবা আমার YouTube চ্যানেলটা ফলো করলেও বুঝতে পারবেন যে আমি সেই দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর সঙ্গে রয়েছি, প্লাস কাজ শিখিয়ে যাচ্ছি। তো যাই হোক, স্পেশালি আমি 2015-16 সাল নাগাদ আমি মার্কেট প্লেসের উপর নির্ভরশীলতা কমিয়েছি। এর মানে এই না যে ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করা বাদ দিয়েছি, এমনটা না। অর্থাৎ মার্কেট প্লেসগুলোর উপর থেকে আমি কনফিডেন্স বা কি বলে নির্ভরশীলতা যে আমাকে মার্কেট প্লেসেই সারাদিন রাত পড়ে থাকতে হবে ক্লায়েন্ট প্রজেক্ট পাওয়ার জন্য, এমনটা আমি সেই 2015-16 সাল থেকেই উঠিয়ে নিয়েছি। বিভিন্ন রকম অসন্তুষ্টি রয়েছে মার্কেট প্লেসের উপর, সেসব কথা না বলি। তো যাই হোক, তাহলে এতদিন পর্যন্ত প্লাস 2026 সালে এসেও কিভাবে ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করছি, সেই প্রসঙ্গে কথা বলি। আমি যখনই বুঝতে পেরেছিলাম যে আসলে মার্কেট প্লেসের অপেক্ষায় থাকলে কোনো মাসে হয়তো ভালো আর্নিং করা যাবে, আবার কোনো মাসে আবার ক্লায়েন্ট শূন্য হতে হবে। তারই ধারাবাহিকতায় 2026 সালে এআই এবং অটোমেশন এসেছে। অনেক ফ্রিল্যান্সার আছে যারা এখন কাজ পাচ্ছেন না। আবার প্রজেক্ট পাচ্ছেন না। আবার নতুনরা গিয়ে ওখানে কুল কিনারা কিছুই পাচ্ছেন না। তাই না? তো সেটা আমি অনেক কাল আগেই বুঝতে পেরেছি। সো আমি তখন থেকেই কিছু ক্লায়েন্টের সঙ্গে এমনভাবে কাজ করেছি, এত ফ্রেন্ডলি কাজ করেছি, সহজ বাজেটে বলেন, হাই বাজেটে অনেক ফ্রেন্ডলি কাজ করেছি। ফলে ক্লায়েন্টদেরকে আমি মার্কেট প্লেসের বাহিরে এনে প্রজেক্টগুলো ডিল করেছিলাম এবং তাদের সঙ্গে এত সুসম্পর্ক তৈরি হয়েছে, কিছু ক্লায়েন্টের সঙ্গে আমার প্রায় ৮-৯ বছর ধরে সম্পর্ক। স্টিল নাও এখনো তাদের সঙ্গে কাজ করে যাচ্ছি উইথআউট মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে কাজ করলে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা প্রজেক্ট করতে গেলেও ওই ফাইবার বা মার্কেট প্লেসগুলোকে 20% ট্যাক্স দিতে হবে, আমাকেও দিতে হবে, ক্লায়েন্টকেও দিতে হবে। অর্থাৎ 40% মানে আর্নিং ওই মার্কেট প্লেসকেই দিতে যাচ্ছে। বিষয়টা এমন। তা আমি সবসময় চিন্তা করতাম সেই 40% ধরেন আমি নিলাম অথবা ক্লায়েন্টকেই ছেড়ে দিলাম, তাহলে কেউ না কেউ উপকৃত হবে কিনা? তো সেই ভাবনা থেকে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি। সো বাজেট নিয়ে কোনো মাথা ঘামাই না। আর শুরু থেকে আমি মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়েছি। এখনো দেই। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিন্তু ফুল অ্যান্ড ফাইনালি আমি যে জিনিসটা বেশি কমফোর্ট ফিল করি এবং শুরু থেকে এখন পর্যন্ত যেটাতে বেশি মজা পেয়েছি ক্লায়েন্ট সার্ভিসের ক্ষেত্রে, সেটার একমাত্র হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। কারণ এখানে যেহেতু কোডিং-টোডিং অনেক ফাংশনালিটির বিষয়-টিষয় থাকে, এই কারণে ক্লায়েন্টরা খুব ডিপ লেভেলে অনেক কিছুই জানেন না বা জানার কথাও না। ক্লায়েন্ট শুধু চায় তার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়েছে কিনা। এর ফলে কি হয়, আমি যখন কাজ করি, কাজে বেশি পণ্ডিতি করতে পারি না। কারণ এখানে কোডিংয়ের বিষয়, বিভিন্ন ফাংশনের বিষয় থাকে। ফলে রিল্যাক্সে কাজ করা যায়। আর স্বাভাবিকভাবে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো শুরুই হয় একটা যথেষ্ট বাজেট থেকে। আমি শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত আ যে প্রজেক্টগুলো কমপ্লিট করেছি সেগুলোর মিনিমাম ভ্যালুই ছিল $৩,০০০ থেকে শুরু। আর ১ম একদম যদি বলি বিগিনিং যখন আমি শুরু করেছিলাম, তখনও আমি $১৫০ এর নিচে কখনো ওয়েব ডিজাইনের প্রজেক্ট হাতে নেই নাই। ঠিক আছে? তো এই কারণে আমি এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট প্রজেক্টটাকে অনেক বেশি পছন্দ করি এবং অনেক বেশি কমফোর্ট ফিল করি। আর মার্কেট প্লেসের বাহিরে কাজ করার আরেকটা মজার সুবিধা সেটা হচ্ছে যে টাইমিং এর ব্যাপারটা। মার্কেট প্লেসে আমরা যদি কাজ করি ওখানে টাইমিং এর একটা ব্যাপার থাকে। অর্থাৎ অর্ডার পাওয়ার সঙ্গে অর্ডারের কাউন্টডাউন শুরু হয় যে আমাকে এই নির্দিষ্ট টাইমের মধ্যেই দিতে হবে। কিন্তু ওয়েবসাইট ডিজাইন এমন একটা বিষয় অনেক সময় আমরা কোনো একটা ওয়েবসাইট ফুললি রেডি করতে পারি মাত্র ৩ ঘন্টায় বা ১ ঘন্টায়। অটোমেটিক টেমপ্লেট বা এটা সেটা ব্যবহার করে। আবার অনেক সময় ম্যানুয়ালি কাজ করে ৭ দিন, ১৫ দিন এমনকি ৩ মাস পর্যন্তও যেতে পারে। এটা ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট, ফাংশনালিটির উপর নির্ভর করে। কিন্তু মার্কেট প্লেসে এই বিষয়গুলো কিন্তু আপনার দেখবে না। অর্ডার শুরু হওয়া মানেই টাইম কাউন্টডাউন শুরু হওয়া, এই নির্দিষ্ট টাইমের মধ্যেই দিতে হবে। এটা খুবই ঝামেলার।
তো বাহিরে যখন ক্লায়েন্ট প্রজেক্টগুলো নিয়ে কাজ করা হয় তখন অনেক সুবিধা থাকে। এর ফলে আমি এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটাকে বেশি প্রায়োরিটি দিতাম এবং মার্কেট প্লেসে কাজ করতাম। দেখেন এতদিন পরে এসেও ক্লায়েন্ট আমাকে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলেছে, প্লাস বলেছে যে এইটার মাধ্যমে আমার কাজ করতে হবে। তুমি করে দিতে পারবে কিনা? এটা কি? এটা একটা হচ্ছে অ্যাপ অর ওয়েবসাইট বিল্ডার, মানে একটা এআই ওয়েবসাইট। এটা একটা এআই যেটার মাধ্যমে আপনি কমান্ডের মাধ্যমে বা প্রম্পটের মাধ্যমে আপনি পুরো একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন অথবা মোবাইলের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারবেন একদম কুইকলি এবং ফাস্ট। তো ক্লায়েন্ট আমাকে নিজে এটা প্রোভাইড করতেছে বা সাজেস্ট করতেছে এটা দিয়ে করে দিতে পারবে কিনা বা এটা জানো কিনা। তা আমি তখন তাকে বললাম ক্লায়েন্টের মূলত ওয়েবসাইট দরকার। ক্লায়েন্ট এইটা কেন বলেছে? কারণ হচ্ছে আগে যেভাবে আমি চার্জ করতাম, যাতে আমি সেইভাবে চার্জ করতে না পারি। ক্লায়েন্ট আর কি ইনডাইরেক্টলি আমাকে বোঝাতে চাচ্ছে যে বর্তমানে তো এগুলো জাস্ট এআই দিয়ে কয়েকটা ক্লিকেই বানানো যায়, তাহলে তুমি এত দাম চাও কেন? এটা ইনডাইরেক্টলি আর কি বোঝাতে চাচ্ছে। তো ক্লায়েন্টকে বললাম যে ডন্ট ওরি, তুমি কেন এটাতে ব্যবহার করতে চাচ্ছ? মানে তার কাছে আমি এক্সপ্লেইন চাইলাম যে কি কারণে। তো সে বলল যে এটা তো কুইকলি হয় এটা সেটা। তা আমি তখন ক্লায়েন্টকে ডেকে বললাম যে দাঁড়ান, ওয়েট করেন, যে এই ওয়েবসাইটটা অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু আপনি কি এটা খেয়াল করেছেন যে আমরা যেগুলো প্রফেশনালি আগে এই ক্লায়েন্টের সঙ্গে কিন্তু দীর্ঘদিন থেকে সম্পর্ক, 10 বছর প্লাস, প্রচুর ওয়েবসাইট ওনার ডিজাইন করেছি, ডেভেলপ করেছি। স্টিল নাও ওনার অনেকগুলো ওয়েবসাইটের আমি ম্যানেজার হিসেবে রয়েছি। ঠিক আছে? তো ওনাকে বললাম যে আমরা যেহেতু এই যে GoDaddy ওয়েবসাইট থেকে বা এই মার্কেট প্লেস থেকে ডোমেইন হোস্টিং কিনে ব্যবহার করি, প্লাস নেমসিপ ব্যবহার করেছি, স্কোয়ার স্পেস ব্যবহার করেছি, তাই না? তো ওনাকে আমি এটা দেখালাম যে আপনি থার্ড পার্টি এই এআই গুলোতে যাওয়ার কি দরকার এআই এর জন্য, তাই না? অথচ এই GoDaddy যে ওয়েবসাইট রয়েছে এখানেই দেখেন তারা এআই আপগ্রেড করেছে। দেখেন এরো এআই বিল্ডার আছে যেখানে বলাই আছে যেখানে জাস্ট ক্লিক করলে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে নেমসিপের মধ্যেও সেম কেস। অর্থাৎ স্কোয়ার স্পেস সেখানেও সব জায়গায় এআই এর কোলাবরেট রয়েছে। আমি যদি দেখাই, এই যে এআই কোথায়? ভিজিবিলিটি না? এই যে এআই ওয়েবসাইট বিল্ডার। অর্থাৎ মানে অনলাইন জগতের কোনো মার্কেট, কোনো কোম্পানি বসে নেই। সবাই এআই এর সঙ্গে আপগ্রেড করেছে নিজেদেরকে। ঠিক আছে? তো ক্লায়েন্ট এটা জানে না। তো ক্লায়েন্টকে এই কারণে বললাম যে এরা আগে থেকেই ব্র্যান্ড, আপনি জানেন আমরা অলরেডি এখান থেকে ব্যবহার করতেছি, তাহলে আপনি থার্ড পার্টিতে কেন যাবেন? কারণ আমাদের ডোমেইন হোস্টিং কেনার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতেই হবে। থার্ড পার্টি এআই গুলোতে আমরা গিয়ে জাস্ট একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, টেমপ্লেট রেডি করতে পারবো, কোড পাবো, কিন্তু ডোমেইন হোস্টিং গুলো তারা কিন্তু প্রোভাইড করবে না। এর জন্য আমাদের এখানে আসতেই হবে। কিন্তু সেই কাজটা যদি আমরা এখানে করি, ডোমেইন হোস্টিং এখানে কিনি, এই এআই যে বুল্ডারগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফ্রিতে এখানে অ্যাক্সেস করতে পারতেছি ডোমেইন হোস্টিং কেনার সুবিধার্থে। তাহলে কেন যাবেন? ঠিক আছে? তো ওনাকে বললাম, পরে খোলামেলা আমিই বললাম যে আপনি যেটা হয়তো বোঝাতে চাচ্ছেন যে আপনি কম প্রাইজে যাইতে চাচ্ছেন, তো নো প্রবলেম, আমি করে দেব। বললেই হয় যে আপনার বাজেট কম, সমস্যা নাই, আমি এআই দিয়েই করে দিব। কিন্তু ওনাকে আমি ফাইনালি বুঝালাম যে যতই এআই ব্যবহার হোক না কেন, এআই এখনো ওয়েবসাইট এর ক্ষেত্রে, অন্তত ওয়েবসাইট বা অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্তত 100% স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। অবশ্যই আমাদের এখানে ম্যানুয়াল টাচ দিতে হবে। কারণ বিশেষ, বিশেষ ফাংশন বা বিশেষ, বিশেষ জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে ম্যানুয়াল টাচ না দিলে হবেই না। তো ক্লায়েন্টকে বললাম, প্লাস ক্লায়েন্ট মেনে নিল এবং ক্লায়েন্ট বলল, "তো কত চাও?" আমি বললাম যে, "আপনার সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করি। সো এইটা আমাকে জিজ্ঞেস করার কোনোই দরকার নাই। আগে কত দিয়েছেন ভুলে যান। এই প্রজেক্টে আপনি যা মন চায় দিয়েন। কোনো সমস্যা নেই।" কারণ এখন আমি নিজেও যদি ওনার সঙ্গে বার্গেনিং করি অথবা বাজেট চাই, তাহলে ক্লায়েন্ট ভয় পাবেন, অথবা ক্লায়েন্ট কি মনে করবেন যে, "আরে এখন তো এআই দিয়েই বানানো যাচ্ছে, তো এত দাম চাই কেন?" তাহলে নিশ্চয়ই আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজবেন, তাই না? তো এই যে গল্পটা বললাম, গল্প না ঠিক, মানে বাস্তবিক এই মুহূর্তে আমার যা কিছু হয়েছে সেটা শেয়ার করলাম। এখান থেকে যে জিনিসটা বুঝছেন, যদি না বুঝে থাকেন আরেকবার বোঝানোর জন্য ট্রাই করি। যদি এটা বুঝে যান, আপনি এই ২০২৬ সালে এসেও আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট প্রজেক্ট পাবেন। সেটা যেকোনো মার্কেট প্লেস বলেন বা মার্কেট প্লেসের বাহিরে বলেন। কি? প্রথমত যে দেখেন, ক্লায়েন্টরা
পারুক বা না পারুক, কোনো একটি ওয়েবসাইট পারুক বা না পারুক, এটা অন্তত প্রচলিত হয়ে গেছে যে এখন ওয়েবসাইট, অ্যাপস এগুলোও কিন্তু এআই এর মাধ্যমে বানানো যায় এবং খুবই কুইকলি পার মিনিটে ১ টা ২ টা করে ওয়েবসাইট বানানো যায়। এই কথাটা প্রচলিত হয়ে গিয়েছে এবং এক্সাক্টলি যায় তো। তাই না? কিন্তু বাস্তবতা তো আলাদা। বাস্তবতা হচ্ছে যে এআই দিয়ে বানিয়ে আসলে ফুললি ফাংশন করা যায় না। বিশেষ জায়গাগুলোতে পুনরায় ম্যানুয়াল টাচ দিতে হয়। তো যে কখনো ওয়েবসাইট সম্পর্কে কাজ করেনি, জানেনি, ডেভেলপমেন্ট করেনি, সে কিন্তু শুধুমাত্র এআই এর উপর নির্ভর করে ওই জায়গাগুলোতে কাজ করতে পারবে না। কোনো না কোনো জায়গায় গিয়ে থেমে যেতে হবে। তো আপনি যদি এই ধরনের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাহলে এই মুহূর্তে মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের সঙ্গে কথা হবে, তখন আপনাকে অন্তত বাজেটের ক্ষেত্রে নমনীয় হতে হবে। কারণ ক্লায়েন্টরা জানে যে এআই দিয়ে করা যায়। সো এত দাম দিয়ে কেন করব? তো ওনাকে আশ্বস্ত করবেন অন্তত প্রজেক্টটা যেন হাতছাড়া না হয়। সেই সঙ্গে আপনার নিজেকেও এআই ব্যবহারে অভ্যস্ত হতে হবে, আপগ্রেড হতে হবে। আমি বিশ্বাস করি আপনি যদি ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হয়ে থাকেন, ইতোমধ্যে আপনি এআই ব্যবহার শুরু করেছেন। আর যদি কেউ না করেন তাহলে নিশ্চয়ই আপনি অন্য জগতে ছিলেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনার এআই এগুলোতে ফোকাস করা উচিত। কিন্তু আমার এই ভিডিওটা তো শুধু আর ওয়েব ডিজাইন ডেভেলপাররা দেখছেন না, অনেক বিগিনার আছেন যারা গ্রাফিক্স ডিজাইনার, তাদের জন্য কি কথা হবে? যে আসলে আপনি তো কথা বললেন ওয়েব ডিজাইন নিয়ে, কিন্তু আমরা তো গ্রাফিক্স নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তাহলে আমাদের কি গতি হবে? আপনাদেরও জন্য সেম কথা। আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, ওয়েব ডিজাইন করেন নাকি ডিজিটাল মার্কেটিং করেন, যাই করেন ভাই, এখন প্রত্যেকটা কাজই হচ্ছে এআই নির্ভর। ম্যানুয়ালি আমরা যে কাজটা করতাম, করতে যত এক্সপার্ট হন আপনি, যত পুরাতন এক্সপার্ট হন, যথেষ্ট সময় লাগবে ম্যানুয়ালি করতে। সেই কাজগুলো জাস্ট আমরা যদি এআই এ খালি প্রম্পট লিখে দেই, সেটাই দুর্দান্তভাবে করে দিতে পারতেছে। বুঝতে পারছেন কোন জায়গায়? তো এখন আপনি যদি গ্যাপ থাকেন এই জায়গাগুলোতে, আপনার আপগ্রেড হওয়া উচিত। সেটা এআই এর ক্ষেত্রে, অটোমেশন এর ক্ষেত্রে এবং ডিজিটাল মার্কেটিং এমন কিছু অটোমেশন আছে, যেটা অটোমেটিক্যালি অনেক কাজ করে দিবে। কমেন্ট রিপ্লাই করা, মেসেজ করা, তারপরে কাস্টমারের সঙ্গে অটোমেটিক কল করা, হ্যাঁ? সব ধরনের এবং ইমেইল পাঠানো, প্রমোশনাল মেইল পাঠানো, ক্যাম্পেইন করা, এভরিথিং অটোমেশনে করে। শুধু আপনাকে ওই এআই গুলো খুঁজে বের করতে হবে। তারপর আমি এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর স্পেশালি কয়েকটি কথা বলি। যেমন ক্লাউড এআই আছে একটা, চ্যাটজিপিটি রয়েছে। এগুলোর প্রত্যেকটারই কিন্তু কোডিং ভার্সন আছে। প্লাস জেমিনি বা গুগল এআই স্টুডিওতে কোডিং করার জন্য, অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য, অটোমেশন বানানোর জন্যই কিন্তু সেপারেটলি মডেল আছে। সেই মডেলগুলো ব্যবহার করুন, তাহলে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। আর সবচাইতে সহজ পরামর্শ দেব যে আমরা যে সাইটগুলো থেকে ডোমেইন হোস্টিং কিনে ক্লায়েন্টকে প্রোভাইড করতাম, সেটা Shopify হতে পারে, Squarespace হতে পারে, Namecheap হতে পারে, ওয়ার্ল্ডের বিগেস্ট যে ব্র্যান্ডগুলো, তারা নিজেরাও এখন এআই কোলাবরেট করেছে। সো এগুলো দিয়ে প্রয়োজনে ক্লায়েন্ট প্রজেক্ট বাদ দেন। নিজেই কিছু স্যাম্পল প্রজেক্ট কিনে নিন। মানে স্যাম্পল প্রজেক্ট রেডি করেন, প্র্যাকটিস করেন। দেখবেন যে এগুলো খুব কঠিন কিছু না। ইজিলি। ঠিক আছে? ঠিক একইভাবে গ্রাফিক্সের ক্ষেত্রেও আপনি এই ChatGPT ব্যবহার করেন, Midjourney ব্যবহার করেন। আর কি পাওয়ারফুল যেমন Recraft রয়েছে দুর্দান্ত। Recraft গেলে অসংখ্য এআই এর কোলাবোরেশন পাবেন। প্লাস ফ্রিপিক ওয়েবসাইটেও যদি যান সেখানে অসংখ্য এআই এর কোলাবোরেশন পাবেন। গ্রাফিক্সের কি নাই যে এখন সেটা এআই এর মাধ্যমে হয় না। একটু ট্রাই করেন দেখেন সব পাবেন। তো ফাইনাল কথা হচ্ছে যে মার্কেট প্লেস, ফাইবার বা freelancer.com গুলোতে এখনও ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, ভয়ের কিছু নাই। শুধু আপনাকে আপগ্রেড থাকতে হবে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বুঝতে হবে। ক্লায়েন্টরা এই মুহূর্তে পারুক বা না পারুক, অন্তত তারা এটা বিশ্বাস করে এখন এআই দিয়ে কাজ করা যায়। সো একটু অপেক্ষাকৃতভাবে কম সময়ে কাজটা করা যাবে, কম বাজেটে হবে, এরকমটা কিছু। তো ১ম এ তার সঙ্গে ওইভাবেই আগান, কম বাজেটে কুইকলি সময় দিয়েই করার চেষ্টা করেন। যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, আশা করি আপনার ক্লায়েন্ট বাজেট নিয়ে কখনো সমস্যা করবে না। এই কারণে আমি এখনো কনফিডেন্সের সহিত ক্লায়েন্টকে এই কথা বলতে পারি যে, "ব্যাপার না, আপনি দিয়েন। কত দেন, আমি কাজটা করে দিচ্ছি।" বুঝতে পারছেন? আর আমি সেই শুরু থেকে মানে যতদিন থেকে ফ্রিল্যান্সিং এ এই ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি, ততদিন থেকেই আমি কখনো হতাশ হইনি এইভাবে কাজ করে। আর এই কারণেই হয়তোবা আমি দীর্ঘমেয়াদী ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছি। আমি সবসময় বাজেট নিয়ে খুব আ বার্গেনিং করিনি।
তারপরও ক্লায়েন্টরা অনেক সময় শুরুতে কম বাজেট দিলেও পরে আমার কাছে সন্তুষ্ট হয়ে আমি চাওয়ার আগেই অনেক বেশি বাজেট দিয়েছেন, টিপস দিয়েছেন, প্রজেক্ট এনে দিয়েছেন। কোনো না কোনোভাবে আমি পুষিয়ে নিয়েছি। সো আমরা যদি ক্লায়েন্টের সঙ্গে একদম কড়ায় গণ্ডায় কথা বলি, বাজেট নিয়ে, এটা সেটা নিয়ে, আ কাজের ব্যাপারে যে, "না, আমি এতটুকুই কাজ করব, এইটা দিয়ে আর বেশি করব না।" এই ধরনের কথা বললে ক্লায়েন্টরা স্বাভাবিকভাবে আপনাকে ছেড়ে চলে যাবে। ঠিক আছে? তো ক্লায়েন্টের সঙ্গে আর কিভাবে করা যেতে পারে? মিষ্টি কথায় হতে পারে, কনভারসেশন হতে পারে, কুইকলি কনভারসেশন অনেক সময় আমাদেরকে মেইল করেন বা আমাদেরকে মেসেজ করেন, আমরা রেসপন্স করি না, ঘুমিয়ে থাকি এটা সেটা। কিন্তু ক্লায়েন্টের কাজ করতে গেলে এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে। ধরেন আমি ঘুমায়ে পড়ছি কিন্তু ক্লায়েন্টের মেসেজ দেখছি। উচিত হবে যতই আপনি ঘুমিয়ে থাকেন, একটু ঘুম থেকে যদি দেখেন আরকি, যত ব্যস্ততায় থাকেন যদি দেখেন যে মেসেজ করছে, চেষ্টা করবেন অন্তত রিপ্লাই দেয়ার। কাজটা না হয় না করলেন। ঠিক আছে? তো যাই হোক, এভাবে কাজ করলে আপনি আরো আগামী ১০-১৫ বছরও ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করতে পারবেন। কোনো ব্যাপার না। এআই অটোমেশন আসছে জন্যই যে ক্লায়েন্ট উধাও হয়ে যাবে এমনটা না। বরং এখন এআই দিয়েই ক্লায়েন্টরা কাজ চায়। তো ক্লায়েন্টকে আমরা এআই দিয়েই কাজ করে দিব। কারণ আমরা যেভাবে প্রম্পট লিখতে পারবো, আবার সেই কনটেন্টটাকে আমরা যেভাবে রেডি করতে পারবো, আবার কিছু জায়গায় ম্যানুয়াল টাচের প্রয়োজন হলে সেই জায়গাগুলো আমরা ম্যানুয়ালি টাচ করতে পারবো। ক্লায়েন্ট তো পারবে না। যতই এআই আসুক। ঠিক আছে? বরং অনেক সময় এআই এর সাবস্ক্রিপশন ক্লায়েন্টই কিনে আপনাকে দিবে। আপনি শুধু কাজ করবেন। মোট কথা ক্লায়েন্টের ধরেন স্কিলও থাকতে পারে, টাকাও থাকতে পারে কিন্তু ক্লায়েন্টদের সময় নেই। থিংকিং করতে পারে না কিছু জায়গায়। ওই থিংকিং করার দায়িত্বগুলো আমাদেরকে দিবে। সো ভয় পাবার কিছু নেই। তো এই হচ্ছে ঘটনা। ভালো থাকবেন। আ এবং শুরু করতে পারেন যারা মার্কেট প্লেসে আছেন, হতাশার কিছু নেই। কিন্তু আগের ধারণায় যদি থাকেন তাহলে মনে হয় মার্কেট প্লেসে না সময় ব্যয় করে অন্য কিছু করা উচিত। মানে ডে চেঞ্জ হচ্ছে, দুনিয়া চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আমাদের কলাকৌশল, কাজের প্রসেসগুলোও পরিবর্তন হওয়াটা খুবই জরুরি।